শুভ সন্ধ্যা friends, শুভ সন্ধ্যা friends. Am I audible? 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 If less audible, please use the earphone. আমি আজ শুরু করছি। আমি শুরু করছি। আমি শুরু করছি। শুরু করছি। হ্যাঁ, বেশ কয়েকদিন কথা বলতে পারিনি, কারণ পুজোর মরশুমে সারাউন্ডিংসে প্রচুর মাইকের শব্দের অত্যাচারের জন্য, শব্দ অসুর তাণ্ডবের জন্য একটু কথা বলি। আজকে আমি কয়েকদিন আগেই বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন ছিল। আমি সেদিনই চেয়েছিলাম কথা বলবো, কিন্তু কথা বলে উঠতে পারিনি। আজকে একটু ওনার সম্বন্ধে কথা বলে আমি মিসলেনিয়াসে চলে যাব। 6ই অক্টোবর 1893, 6ই অক্টোবর 1893 ওনার জন্মদিন। আমি 6ই অক্টোবর করতে পারিনি, 7ই অক্টোবর প্ল্যান করেছিলাম কিছু বক্তব্য রাখবো ওনার সম্বন্ধে। আজকে অল্প কিছু ওনার সম্বন্ধে বলবো, বলে আমি মিসলেনিয়াসে চলে যাব। আমি মেঘনাদ সাহা সম্বন্ধে একটু বলবো। মহাকাল পর্যায়ে দেখছি, মহাকাল কথার মধ্যে, মহাকাল কথনের মধ্যে, যেটা ডক্টর পবিত্র মোহন রায়ের ডায়েরিতে একটা উল্লেখ আছে, আমি সেই উল্লেখটা দিয়ে শুরু করি। মহাকাল পর্যায়ে উনি কি বলেছেন? মনে রেখো, বাংলার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে জেন পাবলিকলি গভীর ইনসাল্ট করেছিল। মহাকাল কথনের যে অংশটা আমি নেতাজি থেকে ভগবানজি বইয়ে দিয়েছি, ইন দ্য পেজ 151, এই জায়গাতে উনি খুব সাডেনলি, র্যান্ডমলি বলতে বলতে হঠাৎ উল্লেখ করলেন এই কথাটা। তার আগের কটা সেন্টেন্স একটু বলি কি বলছিলেন। কিন্তু যখন কথা বলতেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতেন। হ্যাঁ, এইসব মনে রাখার কথা, অনেক কথা কন্টিনিউয়াসলি বলছেন। কারণ যদি গাছের বীজ এবং শিকড়, উপশিকড়, গোড়ার কথাই কেউ না জানে, না বোঝে, তবে ওই গাছের সম্বন্ধে তার জ্ঞান অসম্পূর্ণ থাকবে। কি করে, কেন, কেমন ধারা করে, কি সার পেয়ে, কেমন ধারা জলের সিঞ্চন পেয়েও গাছ ফল ফুল দিচ্ছে। তারপর সাডেনলি উনি বললেন, মনে রেখো, বাংলার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে জেন পাবলিকলি গভীর ইনসাল্ট করেছিল।
আমি ফুটনোট দিয়েছি, এই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, আমি ফুটনোট নিয়েছি মেঘনাদ সাহা। মনে রেখো, বাংলার হতভাগ্য রিফিউজিদের জন্য ওর হৃদয়ে কোনো দয়া নেই। ওর হৃদয় মিন্স জেন। মা, মেয়ে, বোনেরা কি করে জীবন ধারণ করছেন, এবং যাতে বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার্সরাও ভেরি ডিপলি সামিল, তার এই বিষকুম্ভ পয়োমুখের উপর কিছু রেখাপাত করে না। মানে জেএনের মুখ সম্বন্ধে বলছেন। এবার আবার ওই কথাটায় ফিরে আসি। মনে রেখো, বাংলার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে জেএন পাবলিকলি গভীর ইনসাল্ট করেছিল। হ্যাঁ, এটা পার্লামেন্টে হয়েছিল, পার্লামেন্টে ঘটনা হয়েছিল। কারণ আমি ওইখানটা দিয়ে একটু আসি, এসে তারপরে আমি ওনার জীবনে আসব। পার্লামেন্টে এটা হয়েছিল, পার্লামেন্টে। কারণ মেঘনাদ সাহা was a very sharp, very intelligent, a scientist. মেঘনাদ সাহার যে আবিষ্কার, যে তত্ত্ব, যে তত্ত্বটা হচ্ছে, যে তত্ত্বটা যেটা যে তত্ত্বটা ওনার যে তত্ত্ব, হ্যাঁ, সৌরভ মণ্ডল, থ্যাংক ইউ। ওনার যে তত্ত্ব, হ্যাঁ, যেটা থিওরি অফ থার্মাল আয়নাইজেশন, থিওরি অফ থার্মাল আয়নাইজেশন, যে থিওরি, যেটা ওনার 1919 সালের আবিষ্কার, যখন বয়স মাত্র বোধহয় 27 ইয়ার্স, যেটা 1920 সালে পাবলিশড হয়েছিল ইন্টারন্যাশনাল জার্নালে, যেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্সের, যে গত সেঞ্চুরির যে 12খানা বিখ্যাত থিওরেম আছে, ওয়ান অফ দ্য ফেমাস থিওরেমস অফ অ্যাস্ট্রোফিজিক্স, যার উপরে ফাউন্ডেশন অফ দ্য অ্যাস্ট্রোফিজিক্স, ওয়ান অফ দেম, ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট সেঞ্চুরি মিন্স 20th সেঞ্চুরিতে ফ্রম ইন্ডিয়া সাইড বিশ্ববিজ্ঞানের জন্য ভারত থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার, and long before the discovery of the Raman effect by C.V. Raman. হ্যাঁ, আপনার মনে করতে পারেন, দিলীপ দা ওয়াচিং, মনে করতে পারেন, হোয়াট অ্যাবাউট জেসি বোস? ইয়েস, জেসি বোসের আরেক যুগান্তকারী আবিষ্কার, ডেফিনেটলি। জেসি বোসেরও ভারত থেকে একটা ইপোজ মেকিং বিশ্ববিখ্যাত আবিষ্কার অন রেডিও ওয়েভস, রেডিও মাইক্রোওয়েভস, দ্যাট ওয়াজ 97 ডেমনস্ট্রেটেড। সেটাও বিশ্ববিজ্ঞানে রেডিও ওয়েভসের যুগান্তকারী আবিষ্কার, পায়োনিয়ার। কিন্তু তিনি বিশ্ব কাছ থেকে স্বীকৃতি পাননি। তার কয়েক বছর পরে তাকে ফলো করে মার্কনি ম্যাক্রো ওয়েভসের উপরে কাজ করেন, ম্যাক্রো রেডিও ওয়েভসের উপরে কাজ করবেন, ট্রান্স আটলান্টিক তার এক্সপেরিমেন্ট, এবং তিনি স্বীকৃতি পেলেন। কিন্তু মৌলিক প্রথম কাজটা করেছিলেন জেসি বোস। অর্থাৎ লাস্ট সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরিতে বিশ্ববিজ্ঞানে অমর কীর্তি রেখে গেলেন ভারতবর্ষ থেকে জেসি বোস। আর 20th সেঞ্চুরিতে ভারত থেকে বিশ্ববিজ্ঞানের চমকপ্রদ অবদান হচ্ছেন মেঘনাদ সাহার ওই থার্মাল আয়নাইজেশন, থিওরি অফ থার্মাল আয়নাইজেশন। এই থিওরিটা হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন অফ অ্যাস্ট্রোফিজিক্স। অর্থাৎ এই থিওরিটা দিয়ে এই যে বিভিন্ন সেলেস্টিয়াল বডি থেকে যে রেগুলো পৃথিবীতে আসছে, তার স্পেকট্রাম দেখে, স্পেকট্রোমেট্রি করে, সেইখান থেকে সেই তারার ফিজিক্যাল কন্ডিশন বলে দেওয়া। এখানে বসে ওই গ্রহ নক্ষত্রের তার কম্পোজিশন, তার স্টেলার ইনসাইডের কম্পোজিশনটা বলে দেওয়া, এই থিওরি দিয়েছিলেন মেঘনাদ সাহা বিশ্ববিজ্ঞানে। এবং তারপরে সিভি রমন এসছেন।
এবার আমি আসছি একটু কথাতে। আমি এবার আমি মেঘনাদ স্যার, আচ্ছা প্রথমেই চলে আসে মেঘনাদ স্যার অ্যাজ সায়েন্টিস্ট, আমি আসি, তারপরে আমি হিজ রোল ইন পার্লামেন্টে আসবো। আমি বেশিক্ষণ কথা বলবো না আজকে, আমি তারপরে মিসলেনিয়াসে চলে যাব, কারণ পরে এক সময় আমি আবার সুযোগ পেলে মেঘনাদ সাহা সম্বন্ধে বোধহয় গত বছর আমি কিছু বলেছিলাম। মেঘনাদ সাহা জন্ম একটু আগে বললাম 1893, 6 অক্টোবর। তো সুভাষচন্দ্রের থেকে বয়সে 4 বছরের বড়, 4 বছরের বড়, এবং প্রেসিডেন্সি কলেজে 3 বছরের সিনিয়র। হ্যাঁ, প্রথম জীবনটা তো ওপার বাংলায়, তারপরে এপার বাংলায় এলেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। প্রেসিডেন্সি কলেজের শুধু ব্যাচটা দেখুন, অনলি দ্য ইউ সি দ্য ব্যাচ। ওর ফ্রেন্ডসগুলোর নামগুলো একটু বলি আমি। প্রেসিডেন্সি কলেজের এখানে পেলেন কাকে? প্রেসিডেন্সি কলেজে সত্যেন বোস, এক বিশ্ববিখ্যাত, আবার বোস আইনস্টাইন থিওরির জন্যে, বোজনসের জন্যে, যার নামে মহাবিশ্বের পার্টিকেলস, হাফ অফ দি পার্টিকেলস নামকরণ করা হয়েছে। দোজ হু ফলো দ্য বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, দোজ পার্টিকেলস আর কল্ড, যারা স্পিন করে, বোস স্ট্যাটিস্টিক্স যেটাকে ডিসক্রাইব করে, বোজনস। হাফ অফ দি পার্টিকেলস, সাব অ্যাটমিক পার্টিকেলস, দে আর বোজনস। হ্যাঁ, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস তাহলে সত্যেন বোস। জ্ঞান ঘোষ, আমরা যদি পিসি রায়কে বলি গ্র্যান্ডফাদার অফ কেমিস্ট্রি ইন ইন্ডিয়া, তাহলে জ্ঞান ঘোষ ফাদার। জ্ঞান ঘোষ হচ্ছে ভারতের প্রথম আইআইটি খড়গপুর, দ্য বিগেস্ট আইআইটি অফ ইন্ডিয়া, তার ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। হ্যাঁ, বিখ্যাত সায়েন্টিস্ট, আচার্য পিসি রায়ের ডিরেক্ট ছাত্র। জ্ঞানেন্দ্র মুখোপাধ্যায়, প্রত্যেকেই বিখ্যাত। আচ্ছা, তারপর নিখিল রঞ্জন, এরা। এবার দেখো, এই মেঘনাদ সাহা 1934-এ অল ইন্ডিয়া সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট। তারপর জ্ঞানচন্দ্র 1939-এ অল ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস প্রেসিডেন্ট। 1944-এ সত্যেন্দ্রনাথ অল ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস প্রেসিডেন্ট। তারপর জ্ঞানেন্দ্রনাথ 1952-তে। এরা এই বন্ধুরা পর পর ভারতবর্ষের বিজ্ঞানের আকাশকে উজ্জ্বল নক্ষত্রের মতো একে একে, এবং তার ক্লাসমেটগুলো আরও কে ছিল দেখুন। কে ছিল? সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর সুভাষচন্দ্রের দুই বড় ভাই, সুধীরচন্দ্র বসু, সুশীল চন্দ্র বসু। সিংহলের টি রামাবেনে, মুট্টো, অমরেশ চক্রবর্তী প্রভৃতি অনেকেই মেঘনাথের সহপাঠী। আরেক বিখ্যাত সায়েন্টিস্ট অধ্যাপক শিশির মিত্র, যার নামে আয়নোস্ফিয়ার আছে একটা, শিশির মিত্র স্ফিয়ার। এই পৃথিবীর চারধারে একটা স্ফিয়ার আছে, আয়নিক স্ফিয়ার, যারা পৃথিবীর বাইর থেকে আসা বিভিন্ন ডেঞ্জারাস পার্টিকেলসগুলোকে অ্যাবজর্ব করছে। একটা আয়নোস্ফিয়ার আছে, যেটার নাম শিশির কুমার মিত্রের নামে, তার আবিষ্কার মিত্রস্ফিয়ার। আর বিখ্যাত খ্যাতনামা রসায়নবিদ নীলতন ধর, ভারতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্ণধার প্রশান্তচন্দ্র মহলানবিশ, এবং এরা হচ্ছে এর ক্লাসমেট। হ্যালো, এবার বলি, একটু আসি। প্রেসিডেন্সি কলেজে পড়াশুনোর সময় একটা প্রবলেম হয়েছিল। প্রেসিডেন্সি কলেজে পড়াশুনোর সময়, অর্থাৎ সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগটা কিন্তু বহু আগে থেকেই, এটা পরে আসবো আবার আমি যখন বলবো। এবার একটা হিন্দু হোস্টেলে থাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেই সময় সেই যুগে ভারতবর্ষে এই যে লোয়ার কাস্ট হায়ার কাস্ট হিন্দুর মধ্যে এই ডিভিশনটা খুব সেন্সিটিভ ছিল। ফলে হিন্দু হোস্টেলে মেঘনাদ সাহার অবস্থাটা মানে খুব সুখকর ছিল না, ইনসাল্টেড হয়েছিলেন, এবং তিনি হোস্টেল ছেড়ে চলে গেছিলেন, এবং সেই প্রতিবাদে আরও কয়েকজন কিন্তু হোস্টেল ছেড়ে চলে গেছিলেন। তারা কে? নীলতন ধর আর তার ছোট ভাই জীবন রতন ধর,
যিনি মেডিকেল কলেজে পড়তেন, জ্ঞানেন্দ্র মুখোপাধ্যায়, জ্ঞানচন্দ্র ঘোষ এবং ছোট ভাই ভূপেন্দ্রনাথ ঘোষ, এরা সবাই ওরা হোস্টেল ছেড়ে চলে গেছিল। তাদের প্রতিবাদ করার লোক ছিল। এবং এক দেখবেন লেফটিস্টরা মেঘনাদ সাহা সম্বন্ধে একটা কথা বলে, মেঘনাদ সাহা নাকি বেদের বিরোধী ছিলেন। ওই একটা কথা আছে না, উনি বিদ্রুপ করে বলেছিলেন বেদের সব আছে, বেদের সব আছে। হ্যাঁ, এটা 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 যেটা হচ্ছিল সেই যুগে কিছু পণ্ডিতের তাদেরকে যদি বিজ্ঞানের কথা বলা হয়, তারা একটা কথাই বলতো, সব বেদে আছে। এ কথাটা সত্যি। এতে হয়েছিল কি, ভারতবর্ষের মানুষের বিজ্ঞান চর্চা হচ্ছিল না। কারণ স্তোত্র মুখস্থ করা হচ্ছে, স্তোত্র মুখস্থ করে বলছে সংস্কৃত পণ্ডিতরা, তার মানে কি তারা জানতো না। এই মানেটা জানতে গেলে যে ক্লিয়ার মাইন্ড চাই, এডুকেটেড মাইন্ড চাই, যে যে জ্ঞান, যে পাণ্ডিত্য চাই, সে পাণ্ডিত্য সেই সংস্কৃত পণ্ডিতের ছিল না। বিজ্ঞান চর্চার প্রয়োজন ছিল। বেদের সব আছে বলে চুপ করে বসে থাকলাম, এটা রাষ্ট্র গঠনের পথ হতে পারে না। এটাই মিন করতে চেয়েছেন মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা যথেষ্ট পরিমাণে দেশের কৃষ্টি এবং লিটারেচার হেরিটেজকে সম্মান করেন। তার সব থেকে বড় প্রমাণ তার জীবনের, যার কথা বারে বারে উচ্চারণ করেছেন, যদিও তিনি ফিজিক্সের লোক, ম্যাথমেটিক্সের লোক, তিনি উচ্চারণ করেছেন আচার্য পিসি রায়ের নাম। যে আচার্য পিসি রায় হচ্ছে তার সমস্ত শ্রদ্ধা ভক্তি ভারতবর্ষের অতীতের জ্ঞান গরিমার উপরে, ভারতবর্ষের হিস্ট্রি হেরিটেজের উপরে। এটা মনে রাখতে হবে। তিনি বারে বারে যখন অ্যাজ ফিজিক্স চ্যাপ্টারের যখন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, যখন তিনি অল দি কংগ্রেস, তোমার সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট অ্যাজ এ হোল, ইনি বারে বারে তিনি স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন তার গুরু আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। এই শ্রদ্ধা, এবং এই মানুষটা তার ইয়ং বয়সে স্পিচে বলছেন, তার রেকর্ড, তার লেখার মধ্যে বলছেন, আমি ছোটবেলা বিপ্লবীদের সঙ্গে যুক্ত ছিলাম, একদম আগুনখেকো বিপ্লবীদের সঙ্গে। হ্যাঁ, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড সেক্রেটলি উইথ দ্য অনুশীলন সমিতি। এ তার নিজের স্বীকৃতি, নিজের বক্তব্য। আর অনুশীলন সমিতির এরা হচ্ছে ভারতবর্ষের কৃষ্টির কাছে নতমস্তকে। এরা ভারতবর্ষের সংস্কৃতি থেকেই এদের 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 উৎপত্তি। এদেরকে কোথাও ঘৃণার প্রশ্নই আসে না। এটা লেফটিস্টরা মেঘনাদ সাহা সম্বন্ধে এই কথাগুলো বলে। আর দেখুন, মেঘনাদ সাহা ভারতবর্ষে যখন ইংরেজি ক্যালেন্ডার ফলো করছে, তিনি ভারতবর্ষের জন্য নতুন ক্যালেন্ডার তৈরি করলেন, ভারতবর্ষের হেরিটেজকে ফলো করে, ভারতবর্ষের নিজস্ব যে অতীতের ক্যালেন্ডারগুলো ছিল সেগুলোকে ফলো করে নিজের ক্যালেন্ডার করলেন, তৈরি করলেন। এবার পরে আসছি আমি কয়েকটা জায়গাতে, আমি পড়ে চলে যাব আস্তে আস্তে। এইবার হ্যাঁ 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 এবং এবং তার সোশ্যাল লাইফে হি ওয়াজ এ ফলোয়ার অফ আচার্য পিসি রায়। এবং পিসি রায় ছিলেন সেক্রেটলি বিপ্লবীদের অনুপ্রেরণা। ঠিক এই মেঘনাদ সাহা, সত্যেন বোসেরা ছিলেন অনুশীলন সমিতির সদস্য, সেক্রেটলি। হ্যাঁ, এরা ওই বিজ্ঞানের আইভরি টাওয়ারে বসে ছিলেন না। কি ছাত্র অবস্থায়, কি পরবর্তীকালে। আর পরবর্তীকালে তো মেঘনাদ সাহা ডাইরেক্টলি হি কেম টু দ্য পলিটিক্স অ্যাজ এ পার্লামেন্টারিয়ান, নট অ্যাজ এনি পার্টি মেম্বার, বাট ইন্ডিপেন্ডেন্টলি। এবং ইন্ডিয়ার প্রথম ইলেক্টেড পার্লামেন্টে হি এন্টার্ড অ্যাজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্লামেন্টারিয়ান। এবং জানেন হু ইন্সপায়ার্ড হিম টু বি এ পার্লামেন্টারিয়ান? ইট ইজ মেজদা শরৎচন্দ্র বোস। আমি আসছি তার লেখা থেকে, পরে আমি পড়ে শোনাবো। আমি সায়েন্সের কাছে আগে এসি। তার পরপর অনেকগুলো কাজ আমি উল্লেখ করেছি, যেটা লাস্ট সেঞ্চুরির ভারতের তরফ থেকে বিশ্ববিজ্ঞানের সব থেকে বড় অবদান, সেটা হচ্ছে থার্মাল আয়নাইজেশন। হ্যাঁ, এই যে তত্ত্বটা, এইটা আমি উল্লেখ করেছি। এবার আসছি তার কত কাজ আছে, কত কাজ আছে তার।
এবার তার পাবলিশড পেপারস হচ্ছে তার জন্ম 6 অক্টোবর 1893 এবং তার মৃত্যু 1956 16 ফেব্রুয়ারি। কি ট্র্যাজিক মৃত্যু জানেন? হি ওয়াজ সিরিয়াসলি এনগেজড ইন দ্য অ্যাক্টিভিটিজ অফ প্ল্যানিং কমিশন, যে প্ল্যানিং কমিশনের স্রষ্টা সুভাষচন্দ্র বোস। when Subhash Chandra was All India Congress President in 1938, সেই সময় সুভাষচন্দ্র as Congress President, he founded the প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের আমি একটু পরে আসছি। এই মেঘনাদ সাহা was one of the most important inspirations। সেই কাজে যখন he was on the way to the department of the planning commission from his Delhi quarter, on the way he collapsed and died instantly, 1956 16 February। He was so emotional about that activity, he did not care about his own health। এবার বিভিন্ন দেশ বিদেশের আন্তর্জাতিক বিভিন্ন কংগ্রেস, সায়েন্স কংগ্রেসে তিনি নিজের পেপার পড়েছেন, গিয়েছেন। বিশ্ববিজ্ঞানের একজন স্বীকৃত চরিত্র। আর রচনাবলীর দেখলাম রচনাবলীর অ্যাবাউট সায়েন্সের বিভিন্ন জার্নালসে 89 ইন্ডিয়ান বিভিন্ন ন্যাশনাল লেভেল জার্নালস এবং ইন্টারন্যাশনাল জার্নালসে বই আছে 4টা। তার বিখ্যাত বই যেটা গোটা পৃথিবীতে পড়ানো হয়, দ্য ট্রেটাইজ অন হিট। আর একটা বই ট্রেটাইজ অন মডার্ন ফিজিক্স। থার্ড বই প্রিন্সিপালস অফ রিলেটিভিটি। সঙ্গী অথার হচ্ছে এস এন বোস। মনে রাখবেন, জার্মান ভাষায় প্রকাশিত আইনস্টাইনের ল অফ রিলেটিভিটি প্রথম যে ব্যক্তি দুজন ইংরেজিতে কনভার্ট করেছিলেন তার নাম মেঘনাদ সাহা, সত্যেন বোস। কারণ ওরা তখনই জার্মান ভাষাটা খুব ভালো জানতেন। একটা কথা বলা হয়, সেই যুগে মাত্র 2.5 জন এই আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব বুঝতেন। একজন হচ্ছে আইনস্টাইন নিজে, আর সমগ্র পৃথিবীর সবাইকে মিলে 1.5 জন। এদের মধ্যে সত্যেন বোস, মেঘনাদ সাহা। আর ফোর্থ বই মাই এক্সপিরিয়েন্স ইন সোভিয়েত রাশিয়া। এইটা হচ্ছে ওনার রাশিয়াতে উনি ছিলেন, ওখানকার যে ডেভেলপমেন্ট, কমিউনিস্ট রাশিয়ার ডেভেলপমেন্ট দেখে মুগ্ধ হয়েছিলেন। দ্যাট ওয়াজ এ গাইডেড ট্যুর। যেমন ওরা কবিগুরুকেও নিয়ে গেছিল, দ্যাট হচ্ছে গাইডেড ট্যুর। অনলি ডেভেলপড এরিয়াগুলো দেখিয়েছিল এবং তার বাইরে প্রচুর আনডেভেলপড এরিয়া ছিল, সেগুলো দেখায়নি। যাই হোক, এ নিয়ে মুগ্ধ হয়েছিলেন। এই মুগ্ধতা সত্যেন বোসকে অ্যাবাউট প্ল্যানিং ফর ডেভেলপমেন্ট অফ দি নেশনে উৎসাহিত করেছিল। ঠিক তেমনি আরেকজন ব্যক্তি উৎসাহিত হয়েছিল অ্যাবাউট প্ল্যানিং, ন্যাশনাল প্ল্যানিং, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ। কারণ তাকে রাশিয়ানরা নিয়ে গেছিল, তারও মাথার মধ্যে ঘুরছিল প্ল্যানিং। এবার এই যে 3টে চরিত্রের মিলন ঘটছে, একদিকে আর সুভাষচন্দ্র যখন ইউরোপে ছিলেন দীর্ঘদিন, এক্সাইল্ড ফ্রম 1933 to 36, এই সময়ে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে দেখেছে কিভাবে ওই দেশের অ্যাডভান্সমেন্ট হয়েছে অন প্ল্যানিং করে, সমস্ত প্রজেক্টস করে। এই 3 প্রতিভার মিশ্রণ একসঙ্গে। যখন সুভাষচন্দ্র অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে গেছেন অল ইন্ডিয়া, তাকে একদিক থেকে অনুপ্রাণিত করছেন মেঘনাদ সাহা, আরেক দিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ। তারই ক্রিস্টালাইজ ফর্ম হচ্ছে দি ফাউন্ডেশন অফ দ্য প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন ফাউন্ডেশনে কিন্তু খুব বিরক্ত হয়েছিলেন গান্ধীজি, কারণ এই প্ল্যানিং কমিশনের বক্তব্যে আছে ইন্ডাস্ট্রির কথা, কটেজ ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রির কথা, এগ্রিকালচার ও প্ল্যান্ট ডেভেলপমেন্ট, সমস্ত কিছুর কথা।
সেখানে তো ওই চরকা আর ওইসব কথা নেই। গান্ধী খুব ক্ষুব্ধ হয়েছেন, আমার গান্ধীবাদের কি হবে, ভয় পেয়েছিলেন। গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্রের সংঘাতের একটা অন্যতম কারণ একটু বলে রাখি, এখানে একটু বলে রাখি আমি, যখন কথাটা এসে গেছে। প্রথমে সবাই ঠিক করেছিল যে সুভাষচন্দ্র অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট উইল বি দ্য প্রেসিডেন্ট অফ দিস প্ল্যানিং কমিশন, কোয়াইট ন্যাচারাল। কিন্তু এইখানে মেঘনাদ শাহ ইন্টারফেয়ার করেছিলেন। মেঘনাদ শাহ বলেছিলেন, সুভাষ তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে প্ল্যানিং কমিশনের যা কিছু প্ল্যানিংস হবে, যা কিছু প্রজেক্টস হবে, তা কিন্তু পেপারসেই পড়ে থাকবে। কারণ সমস্ত স্টেটসে কংগ্রেস গভর্নমেন্ট, তারা সব গান্ধীর ভক্ত, তারা কেউ তোমার প্ল্যানিংস এবং প্রজেক্টস এক্সিকিউট করবে না। আর প্ল্যানিং কমিশনের সঙ্গে গান্ধীর একটা সংঘাত লেগেই থাকবে। বেস্ট হয় ইন বিটুইন, যে গান্ধীরও ভক্ত, গান্ধী অপোজ করবেন না, তুমি নেহরুকে বলো, নেহরু টু প্রিসাইড ওভার দিস। তখন সুভাষচন্দ্র নেহরুকে চিঠি করলেন, নেহরু তখন ইউরোপে বেড়াতে গিয়েছেন। নেহরুর সঙ্গে সঙ্গে গ্ল্যাডলি রাজি হয়ে গেলেন, উনি তো চেয়ার করতে ওস্তাদ। এই জন্যেই নেহরুকে সুভাষচন্দ্র কতগুলো মিটিংসে চেয়ার করেছিলেন, তারপরেই নেহরুকে হ্যান্ড ওভার করলেন। সুভাষচন্দ্র বললেন যে আমার তো অন্য সমস্ত কাজকর্ম আছে, ঠিক আছে। নেহরু পরবর্তীকালের প্রেসিডেন্ট অফ দিস প্ল্যানিং কমিশন। এবং অদ্ভুত, এই প্ল্যানিং কমিশন নিয়ে নেহরু খুব গর্ব করেছেন সারা জীবন। কথা উল্লেখ করেননি যে এই ফাউন্ডেশনটা সুভাষচন্দ্রের। এত নির্লজ্জ নিমখারাম। এবার আসছি আমি, এবার কতগুলো জায়গাতে আসছি আমি। হ্যাঁ, তার সায়েন্টিফিক পেপার্স কতগুলো বললাম, সায়েন্টিফিক পেপার্স সেও কম নয়, সেও 89 গেল। এর মধ্যে সব থেকে বিখ্যাত, তাকে জগৎ বিখ্যাত করেছে আয়নাইজেশন অফ সোলার ক্রোমোস্ফিয়ার, আরেক নামে ফিলোজফিক্যাল ম্যাগাজিনে পাবলিশ হয়, আয়নাইজেশন অফ সোলার ক্রোমোস্ফিয়ার। এটা 1920-তে পাবলিশ হয়েছে। তার আগে কয়েকটা ম্যাগাজিনে গেছিলো, তারা পাবলিশ করেনি। ফিলোজফিক্যাল ম্যাগাজিন 1920-তে পাবলিশ করলো। দ্যাট মেড হিম ওয়ার্ল্ড ফেমাস। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডেশনস অফ দ্য অ্যাস্ট্রোফিজিক্স। 12 most important theories of astrophysics is this. আরও অনেকগুলো আর্টিকেলস আছে দেশ বিদেশে, বই বললাম 4টা, আদার অনেক পেপার্স আছে, সেগুলো কম নয়, সেগুলো শতাধিক, প্রায় শতাধিক, সেগুলো প্রায় কত 180 খানা। বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক। এবং প্ল্যানিং কমিশনের একটু বলে রাখলাম আমি, একটু বলে কতক্ষণ হলো, আমি 20, আমি একটু এবার আমি মেঘনাদ শাহ জীবনী থেকে একটু বললাম, নেতাজি থেকে মহাকাল কথন থেকে একটু বললাম। এবার আসছি আমি মেঘনাদ সাহার পার্লামেন্ট স্পিচ, মেঘনাদ সাহা ইজ পার্লামেন্ট। এইখান থেকে কয়েকটা লাইন পড়ে আমি মেঘনাদ সাহা সম্বন্ধে শেষ করব। শেষ করে আমি চলে যাব মিসলেনিয়াসে। আমি একটু আগে বলেছি 20th সেঞ্চুরিতে ইন্ডিয়ার তরফ থেকে বিশ্ববিজ্ঞানের মৌলিক অবদান ইজ দিস মেঘনাদ সাহার, 1919, published in 1920. The theory of thermal ionization বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে, যেটা দিয়ে যে থিওরিতে আমরা এখানে একটা স্পেকট্রাম, রেজের যে স্পেকট্রোমেট্রি থেকে আমরা সেই সেলেস্টিয়াল বডির তার কম্পোজিশনটা বলতে পারবো, অ্যাসেস করতে পারবো। আর তার আগের সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরিতে 1896-97-এ জগদীশ বোসের রেডিও ওয়েভস, সেটাও ভারতের তরফ থেকে বিশ্ববিজ্ঞানের একটা মৌলিক বড় মাপের অবদান। এবার আসছি আমি তার পার্লামেন্ট, ওই জায়গাটায় আসছি। হ্যাঁ, একটু বলি। As early as 1913
he took his first plunge in social service as a volunteer of the flood relief activities. এই অ্যাক্টিভিটিসগুলো কে করেছিলেন? মূলত আচার্য পিসি রায়, তার নেতৃত্বে হি জয়েন্ট দ্যাট টিম, নিজে উল্লেখ করেছেন তার লেখার মধ্যে। আরেকটা জায়গায়, এবং যখন তার এমএসসি পাশ করার পরেই বাংলার বাগ আশুতোষ তাকে প্রফেসর করে দিল, তাকে টিচার অ্যাপয়েন্টমেন্ট দিল সায়েন্স কলেজে, নিউলি ফাউন্ডেড সায়েন্স কলেজে তার প্রথম অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, অ্যালং উইথ সত্যেন বোস। দুজন ইয়ং ফ্রেন্ডসকে, ইয়ং সায়েন্টিস্টকে দুজনকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সায়েন্স কলেজে অ্যাজ টিচার, জাস্ট আফটার পাসিং এমএসসি। পিচ্চাপড়ে বলেছিলেন, তোমরা ভয় পাচ্ছ কেন? ওরা ভয় পাচ্ছিল কি করে পড়াবে, তোমরা নিজেরা পড়েছো, ওরা পড়াতে পারবে, ইয়ং বয়েজ গো অ্যাহেড। এবং সায়েন্স কলেজের একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল এদের হাত ধরে। তারপরে মেঘনাথ সাহা কিছুদিন চলে গেছিলো বোধহয় এলাহাবাদে, ইয়েস এলাহাবাদ, আর সত্যেন বোস চলে গেছিল ঢাকাতে। মেঘনাথ সাহা ওয়েন্ট টু এলাহাবাদে। এলাহাবাদে তার অনেক কাজ আছে, এলাহাবাদের পুরো ফিজিক্স ডিপার্টমেন্ট তার, মডার্নাইজেশন তার হাতে, এবং তার হাতে একাডেমি অফ সায়েন্সেস তার হাতে তৈরি হলো ইউপিতে, সেটাই ওখানকার সব থেকে বড় একাডেমি। আর সায়েন্স অ্যান্ড কালচার সেই সময় তৈরি করেছিলেন, যেটা পাবলিশড হতো ক্যালকাটা থেকে। সায়েন্স অ্যান্ড কালচার আজও আছে, তার সৃষ্টি। এবং আরেকটা জিনিস তৈরি করেছিলেন যেটা হচ্ছে সায়েন্স জার্নালিস্টের ফোরাম, সায়েন্স জার্নালিস্ট ফোরাম, এটাও তার সৃষ্টি। এমন একটা জায়গাতেই, সায়েন্স জার্নালিস্ট ফোরামে একটা মিটিংয়েই সুভাষচন্দ্রের সঙ্গে মেঘনাথ সাহা ডাইরেক্ট ডায়ালগ অ্যাবাউট প্ল্যানিং, তারই কালমিনেশন হচ্ছে সুভাষচন্দ্রের হাতে প্ল্যানিং কমিশন ইন 1938। এবার আরেকটা জিনিস ওনার লেখা থেকে একটু পড়ে দিই। এবার কাটজু ছিল হোম মিনিস্টার। কাটজু যখন মেঘনাথ সাহা পার্লামেন্টে যখন এমপি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অ্যান্ড ইলেক্টেড ক্যান্ডিডেট ফ্রম নর্থ ক্যালকাটা, কাটজু হোম মিনিস্টার নেহেরু গভর্নমেন্টের, খুব শার্প ডিসকাশন হতো, কারণ কাউকে ছেড়ে কথা বলার লোক ছিলেন না, খুব শার্প উত্তর দিতেন। এবং কাটজু মেঘনাথ সাহাকে কথা বলতে দিতেন না, হ্যাঁ, সেই জন্য খুব ক্ষুব্ধ ছিলেন মেঘনাথ সাহা। একটা জায়গায় তিনি উল্লেখ করেছেন যে এই সেই কাটজু, যে আমি যখন প্ল্যানিং কমিশনে ছিলাম সেই 1938-39-এ, তখন এই কাটজু ছিল ইউপি গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি মিনিস্টার, এবং একটা দেশালাই কারখানা ওপেন করতে গিয়ে বলেছিল, আজকে ভারতবর্ষের এক বিখ্যাত দিন, আমি একটা বিগ ইন্ডাস্ট্রি উদ্বোধন করলাম। উনি লিখলেন, মেঘনাথ সাহা লিখেছেন যে এইরকম ব্যক্তি যার কাছে একটা দেশালাই কারখানাটা বিগ ইন্ডাস্ট্রি, তো তার দ্বারা ভারতের কি উপকার হবে। আমি একটু লাইন কটা পড়ে যাচ্ছি। মানে আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে আমি কেন very inspiring and empowering wisdom of immortal contribution to science and society in 2 centuries, bravo as usual, thank you দিলীপ দা। হ্যাঁ, এবার বলি আমি একটু ওনার ল্যাঙ্গুয়েজটাই পড়ি। আমি মেঘনাথ সাহা থেকে কোট করছি আমি। Scientists are often accused of living in the ivory tower and not troubling their mind with realities, and apart from my association with political movements in my juvenile years, I had lived in the ivory tower up to 1930. But science and techniques as law and order, I have gradually glided into politics because I may disclose to the public how I did it and how the Honorable Dr. Katju was the indirect cause of it. For a while Industries Minister in the
first Congress government in 1938 in United Province. Dr. Karju was invited in 1938 to open a match factory, Desai factory, somewhere in the United Province, where he delivered a very eloquent speech saying that a great step was taken up by opening of the match factory towards the large scale industrialization. এই হচ্ছে কারজুর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সম্বন্ধে ধারণা, এটা বিদ্রুপ করে উনি লিখেছেন। এই হচ্ছে ওর জ্ঞান। আর এই যে 1952-তে উনি পার্লামেন্টে গেলেন, এ সায়েন্টিস্ট ইন দ্য পার্লামেন্ট, a world famous scientist in the parliament, first elected parliament in India after the constitution was adopted. ওনার লেখা থেকে আবার পড়ছি আমি, ওনার লেখা থেকেই বলছি। The idea of entering the parliament was first suggested to Shaha, না এটা অন্য লোকের লেখা থেকে বলছে এর ইন্ট্রোডাকশনে, by Sharatchandra Bose, who was a member of the first interim cabinet in 1946. Sharatchandra Bose and other friends argued that Shaha's presence in the parliament would be of great help, since he had devoted so much time and thought to questions of national planning, river valley and development and industrialization. Because of Shaha's extreme views on khadi and charka, he could not get a Congress nomination, though he was approached by a prominent Congress leader. He was asked to change his stance, but for Shaha, the country was more important than slogans. He contested as an independent candidate, supported by the left parties. When the results were announced, he won with a thumping majority from Calcutta Northwest Lok Sabha. Congress candidate Himanta Singha, a very prominent citizen of Calcutta, visited Shah at his home to congratulate and pay his respect. He was very apologetic that circumstances had forced him to contest a person he had great respect for. কংগ্রেসের তরফ থেকে তাকে বলা হয়েছিল কি যে আপনি গান্ধীবাদ সম্বন্ধে আপনার মন্তব্য উইথড্র করুন। ওই যে খাদি সম্বন্ধে ওনার বক্তব্যগুলো ছিল খাদি আর চরকা দিয়ে দেশে বিপ্লব হয়েছে আবার হবে, এই যে কথাবার্তা আপনি এটা উইথড্র করুন। উনি রাজি হননি, যে গান্ধী এবং গান্ধীবাদ সম্বন্ধে যা বলেছেন, চরকা নীতি সম্বন্ধে যা বলেছেন উনি উইথড্র করবেন না। ফলে যদিও ওয়েস্ট বেঙ্গলের কিছু কংগ্রেস নেতা চেয়েছেন উনি ক্যান্ডিডেট হন কংগ্রেসের তরফ থেকে, কিন্তু কংগ্রেস হাইকমান্ড রাজি হয়নি। দেন হি স্টুড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড the Congress candidate in front miserably failed. এই হচ্ছে আমি এইবার মেঘনাদ সাহা সম্বন্ধে পরে আমি গত বছর কিছু বলেছিলাম, এবছর বেশি কিছু আর বলবো না। এবার দিলীপ দা আছে, সৌরভ, আমি অন্য কতগুলো জায়গায় চলে যাচ্ছি, একটু মিসলেনিয়াসে চলে যাচ্ছি। আমি আজকে নিউজ পার্সের কটা কাটিং থেকে একটু বলবো, আমি আর মিনিট 20 বলে থেমে যাব। Bangladesh political situation is very quickly changing. একটা ফ্রন্ট তো আছে, ইন্ডো বাংলাদেশ একটা ফ্রন্ট আছে, হোস্টিলিটির জায়গা। বার্মা এবং বাংলাদেশ ফ্রন্টটাও কিন্তু আস্তে আস্তে হিট আপ হচ্ছে। বাংলাদেশের মধ্যে পাকিস্তান, তুর্কি, ইউএসএ যে ঘাঁটি গেড়েছে, ভারতের বিরুদ্ধে যাদের ইন্টারেস্ট কাজ করছে, এর বিরুদ্ধে কিন্তু আছে ভারত, চীন, রাশিয়া। এইটা একটা এই গেমটা চলছে, এবং বার্মা এবং বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন ফোর্স কাজ করছে, ইন্টারপ্লে হচ্ছে, কিছু জিনিস বেরিয়ে আসছে, কিন্তু ভেতরের খবরটা অনেক গভীরে। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ এবং বার্মার ভবিষ্যতে কি জিওগ্রাফিক্যাল চেঞ্জ হবে,
এটা আগে থেকে জোর করে বলা যাবে না, কিন্তু দেয়ার উইল বি চেঞ্জেস। এবং ভারতবর্ষের যে চিকেন নেককে কেটে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত, আমার দৃঢ় ধারণা এই চক্রান্তগুলো ফেল করবে। কারণ এখানে যেমন তুর্কি, পাকিস্তান এরা দাঁড়িয়েছে বাংলাদেশ সয়েলের মধ্যে, ঠিক তেমনি বার্মা, আরাকান অঞ্চলে সেইখানে অন্যান্য ফোর্সের যে প্লে, এই ইন্ডিয়ার এনিমি ফোর্সের সমস্ত ইফোর্টকে ধ্বংস করবে। আর এটা আমি বহু আগে বলেছিলাম, মহাকাল কতন থেকে চন্দ্রনাথ মন্দির দিয়ে উনি একটা জায়গায় বলেছিলেন, মহাকাল আমি চন্দ্রনাথ মন্দিরে অবস্থান করব, একটা মাত্র সেন্টেন্স পেয়েছিলাম। দেখুন, বাংলাদেশ বার্মা এই অংশের কিন্তু পলিটিক্যাল টার্ময়েল শুরু হয়েছে কিন্তু ওই জায়গা থেকে, ওই হিলি চিটাগং থেকে। এই সেন্টার থেকে কিন্তু ওয়েভসগুলো আসছে, পলিটিক্যাল ওয়েভসগুলো আসছে। এবার আসছে ওদিকে পাকিস্তান। পাকিস্তানের মধ্যে চায়না এবং আমেরিকার যে প্লে, দুজনেই খেলার চেষ্টা করছে কিন্তু একে অপরের এগেনস্টে। এখানে আলটিমেটলি দুটো অপোজিং ফোর্স প্লে করে কিভাবে পাকিস্তান ইন্টারেস্ট সার্ভ হবে জানি না। আমি জানি না পাকিস্তান নিজের লিডার্সরা কি ভাবছে। একটাই হবে যে ইন্টারনাল হিট তৈরি হবে, এতে পাকিস্তান উইল বার্স্ট ফ্রম ইনসাইড। ইন দ্য সয়েল অফ পাকিস্তান, চায়না ইন্টারেস্ট and American interest will not be helping to each other, will not be complementary to each other, because in the global forum they are hostile to each other. আর বালুচিস্তান ফ্রন্টে চীনের এই রোড অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ বালুচরা স্বীকার করবে না। তারা মৃত্যুর বিনিময়েও এটাকে অপোজ করবে। তারা মনে করে বালুচিস্তানে একটা কলোনি তৈরি করেছে পাকিস্তান নিজে, চীন আসছে আরেকটা কলোনি তৈরি করার জন্য। দুখানা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, এই একটা। আর বালুচরা কখন কি হবে, বালুচরা যেমন একসময় কয়েকটা কান্ট্রির হেল্প পেয়েছে, আমেরিকারও হেল্প মাঝে পেয়েছিল। যখন চীন বেস করে নিয়েছিল পাকিস্তানের মধ্যে, চীনের ওই বেসকে ডিসলজ করার জন্যে আমেরিকানরা হেল্প করেছিল একসময় ইন্টারিম পিরিয়ডে বালুচদের। আবার সরে গেছে, আবার আমেরিকানরা সরে গেছে। দেখা যাক এই ইন্টারপ্লেগুলো কতদিন চলে। এবার আরেকটা ফ্রন্ট, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ডাইরেক্ট হস্টিলিটি শুরু হয়ে গেছে। আর ইরান পাকিস্তানে কতখানি বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন। দুটো মেজর কারণে। একটা হচ্ছে অতীতের 1300 বছরের পুরনো ফ্যাক্ট, একটা ওরা হচ্ছে শিয়া, এরা সুন্নি, একে অপরের গভীর অবিশ্বাস। আরেকটা জিনিস, ইরানের নেতৃত্ব ভালো করে জানে যে ওই যে পাকিস্তানের যে চিফ অফ দি আর্মি, যে মুনিরের হাত দিয়ে যে রিস্টওয়াচগুলো গিয়েছিল ইরানে অ্যাজ গিফটস টু দ্য আর্মি চিফস, তার মধ্যেই লুকানো ছিল চিপসগুলো। সেই চিপসগুলোকে ট্রেস করে ইসরায়েল ওদের টপ মিলিটারি হেডসগুলোকে এলিমিনেট করে দিয়েছে। অর্থাৎ ইরানের সন্দেহ যে মুনির হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তাদের শত্রু। এইগুলো খেলা। আর যেমন তুর্কমেনিস্তানে আমাদের এয়ার বেস আছে, কে বলতে পারে আফগানিস্তানে একটা এয়ার বেস আমরা পেয়ে যাব। আরেকটা জিনিস বলে রাখি,
যে এই মুহূর্তে তালিবান সরকারের যে ফরেন অফিস ইন দিল্লি ফুল ফ্লেজেড এম্বাসিতে কনভার্ট হয়েছে। এ নিয়ে ভারতের শিকুমাকু কঙ্গুদের ভীষণ জ্বালা ধরেছে, ভীষণ জ্বালা ধরেছে। আফগান ফরেন মিনিস্টার নাও ফর ফিউ ডেজ ইন দিল্লি, তার সঙ্গে বিভিন্ন লেভেলে কথা হচ্ছে। এইটা নিয়ে জ্বলছে এই শিকুমাকু কঙ্গুরা। তার প্রমাণ হচ্ছে এই রাহুল ভাদ্রা এদের বার্কিংস এবং তাদের পোষা চামচা পি চিদম্বরমের চামচার তারা চিৎকার করে কি বলছে, এই ভারতের মাটিতে ফরেন মিনিস্টার অফ কাবুল প্রেস কনফারেন্স করেছে, তার কনফারেন্স হলে কোনো মহিলা সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আরে বাবা, মনে রাখতে হবে ভারতবর্ষের বিদেশে যে সমস্ত এম্বাসিগুলো আছে সেগুলো হচ্ছে দে অ্যাক্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সয়েল অফ দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, এবং তাদের এম্বাসির লোকেরা তাদের ফরেন মিনিস্টার এদেশে কী কাজ করবে এটা ইন্ডিপেন্ডেন্ট অধিকার। ঠিক তেমনি আমাদের এম্বাসিগুলো ইন দ্য ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট কান্ট্রিজ দে আর ইন্ডিপেন্ডেন্ট প্লেসেস। আমাদের ফরেন মিনিস্টার বিদেশে গিয়ে যে কাজ করে, যে বিহেভ করে, যে স্পিচ, ইন্ডিপেন্ডেন্ট। এটা অন্য সে দেশের কান্ট্রির স্টেটসম্যানরা তাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট, প্রতিটা কান্ট্রি তার ইন্ডিপেন্ডেন্ট পজিশন। এই বেসিক জায়গাটা এরা কি ভুলে গেছে না? দে আর মেকিং অনলি পলিটিক্স, আগলি পলিটিক্স। সেই ফরেন মিনিস্টার যদি তার এম্বাসি যদি মহিলা না ঢুকতে দেয়, দ্যাটস দেয়ার বিজনেস। তার সেই অ্যাকশন ইজ নট রিলেটেড টু আওয়ার ফরেন মিনিস্ট্রি। এই সহজ কথাটা আসলে জ্বালা ধরেছে। জ্বালাটা কোথায়? কারণ ওদের ভয় হচ্ছে তালিবান গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হয়ে গেলে, ওখানে যদি আমরা একটা বেস পেয়ে যাই, তাহলে পাকিস্তানের অস্তিত্বের সংকট হবে। যে পাকিস্তানটাকে বাঁচিয়ে রেখেছে, পাকিস্তানটাকে সৃষ্টি করেছিল শুধু ব্রিটিশ আর জিন্না নয়, গান্ধী নেহেরুরা। গান্ধী নেহেরুর সাহায্য ছাড়া পাকিস্তান তৈরি হতো না, বরং পাকিস্তান তৈরিতে জিন্নার যা দান তার থেকে বেশি দান অবদান হচ্ছে গান্ধী নেহেরুর। এটা মনে রাখতে হবে, এটা ঐতিহাসিক সত্য, বহুভাবে উল্লেখ করেছি। আর এই পাকিস্তানকে বাঁচিয়ে রাখা জন্য গান্ধীর চেষ্টা, ইন আফটার পার্টিশন সব টাকা দিয়ে দাও ওদেরকে। যখন যুদ্ধ করছে পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে কাশ্মীরে, তখনও তার দাবি সব টাকা দিয়ে দাও ওদেরকে, সে টাকা নিয়ে ওরা অস্ত্র কিনে ইন্ডিয়ার উপরে প্রয়োগ করবে। এই হচ্ছে গান্ধী। নেহেরু তাই করেছে। ওখানে একমুখো সিন্ধু চুক্তি, প্রতিটা যুদ্ধে পাকিস্তান যখন হারার মুখে তখন কংগ্রেস পাইয়ে দিয়েছে। সিমলা এগ্রিমেন্টে ডিফিটেড পাকিস্তানকে সিমলা এগ্রিমেন্টে ইন্দিরা সব পাইয়ে দিয়েছে। পাকিস্তানকে বাঁচিয়ে রাখার জন্য কি উদ্গ্রীব ইচ্ছা এই গান্ধী নেহেরু ডাইনেস্টির, শিকুমাকু কঙ্গুদের। এই শিকুমাকু কঙ্গুরা চায় পাকিস্তানের সাহায্যে দিল্লিতে মোদি গভর্নমেন্টকে উৎখাত করতে, তাতে তারা আবার এই ক্ষমতা ফিরে পাবে দিল্লিতে এবং পাকিস্তানের সুবিধা হবে। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবার আসছি আজকের কতগুলো খবরে। এবার আমি উল্লেখ করলাম আমি ওইটা উল্লেখ করলাম আজকে, যে আজকের স্টেটসম্যান্সের ওটাই আছে, ওটা আমি কাটিং করে দিয়েছি আজকে ফেসবুকে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিস্টেন্সেস ইটসেলফ ফ্রম আফগান এম্বাসি কন্ট্রোভার্সি। ইয়েস, আমাদের ফরেন মিনিস্ট্রি পরিষ্কার বলে দিয়েছে যে আফগানিস্তান এম্বাসি ওখানে কি করেছে, তাদের ফরেন মিনিস্টার কি বলেছে, কাকে ঢুকতে দিয়েছে কি দেয়নি, দ্যাটস নট আওয়ার বিজনেস। হ্যালো, এবার আসছি আমি আরেকটা খবরে, যেটা হচ্ছে আজকের স্টেটসম্যান্সের ফ্রন্ট পেজ হেড, আজকের এই স্টেটসম্যান্সের ফ্রন্ট পেজ, আজকে 12, আজকে 12, ফ্রন্ট পেজ হেডলাইন, মেডিকেল স্টুডেন্ট ইন দুর্গাপুর রেফট। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির কি বক্তব্য,
সে কেন রাত্রে বেরিয়েছিল, তাদের তো সাবধান থাকা উচিত, এটা প্রাইভেট মেডিকেল কলেজের দায়িত্ব। ভাই আরজি কর মেডিকেল কলেজ তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ না প্রাইভেট মেডিকেল কলেজ। এটা কলকাতার বুকে এশিয়ার মাটিতে প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ, অ্যাট দি সিটি সেন্টার অফ দ্য সিটি। সেখানে রাত্রেবেলা একজন পোস্ট গ্রাজুয়েট লেডি ডক্টর রেপড অ্যান্ড মার্ডার। আমি কখনো বলছি না যে সেই খুনে আপনি ছিলেন, কখনো বলছি না, বাট প্রমাণ লোপটা আপনি করিয়েছেন, এবং যারা রেপ অ্যান্ড খুন করেছে আপনার দলের আশ্রিত। আপনি আস্তে আস্তে পশ্চিমবঙ্গটাকে একদম ইসলামিস্টদের হাতে তুলে দিয়েছেন, এবং দুর্গাপুরের যে নামগুলো উঠে আসছে সেগুলো ওরাই, এবং আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন, কারণ ওরা আপনার দলের এখন সম্পদ, ইসলামিস্ট সম্পদ, রোহিঙ্গাজ ইসলামিস্ট। আপনি ভয় পাচ্ছেন, নামগুলো বেরিয়ে আসছে। আর কি একটা খবর আজকে বিভিন্ন হেডলাইন হয়েছে, হ্যাঁ, কতগুলো রুলস আছে আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিশনের, যে বিভিন্ন এই এসআইআর যে হবে, বিভিন্ন লেভেলসের যে অফিসার নিয়োগ হবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এসডিওবিডিদের লেভেল থেকে একটা গ্রামার আছে, হ্যাঁ, একটা র্যাঙ্কে এসডিওর তলার কোনো লেভেলের লোককে অ্যাপয়েন্ট করা যাবে না। আপনি করেছেন কি সাবঅর্ডিনেট লোকেদের দিয়ে ফিল আপ করেছেন, আপনি চিফ ইলেকশন অফিসকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন, ধরা পড়ে গেছেন আপনি, ধরা পড়ে গেছেন। আপনি চাইছেন এই যে পশ্চিমবঙ্গের গত 2 দশকে যে মাত্র 1,20,00,000 লোকসংখ্যা বৃদ্ধি হয়েছে বাই বার্থ, অথচ ভোটার বেড়েছে 2 কোটি। এই 1 কোটি কোনখান থেকে এলো? মাটি খুঁড়ে এলো না আকাশ থেকে এলো? ধরা পড়ছে এগুলো। আপনি ভয় পেয়েছেন, কারণ বিহারে এসআইআরকে অপোজ করতে গেছিলেন সুপ্রিম কোর্টে, অপোজড হয়নি, 70 লক্ষ নাম বাতিল হয়ে গেছে, বেঙ্গলও বাতিল হবে আরো অনেক বেশি। আপনি আতঙ্কিত। এবার আসছি আরেকটা জায়গায় আসছি আমি, একটা জায়গা থেকে একটু বলে থেমে যাব। আমি ইস্টার্ন বাউন্ডারি বলেছি, বাংলাদেশ বার্মা বলেছি, ওদিকে পাকিস্তান বলেছি, আফগানিস্তান বলেছি। এবার আসছি আমি আরেকটা খুব ঘটনা আপনারা লক্ষ্য করেছেন, বিভিন্ন স্টেট থেকে খবর আসছে এই যে কাপ সিরাপ খুব সহজে অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, অনেকে অ্যাক্রস দি কাউন্টার পাওয়া যায়, নিজেরা পেশেন্ট পার্টি কিনে নেয়, এটা কাপ সিরাপ, বা গ্রামীণ ডাক্তাররা লিখে দেয়, বা পাঁশকুড়া ডাক্তারও লিখে দেয়, র্যান্ডামলি দে রাইট কাপ সিরাপ। Majority of the cough syrups in the market are useless and dangerous, poisonous. কারণ ইন্ডিয়াতে কোথায় কোন ফ্যাক্টরিতে কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে কি কাপ সিরাপ তৈরি হয় কেউ জানে না। সাম আর ভেরি ডেঞ্জারাস। মাঝে মাঝে খবর কাজে দেখবেন বিভিন্ন স্টেটসে, আজকে বিহার, কালকে ইউপি, কালকে বেঙ্গল, রাজস্থান, তামিলনাড়ু, এমপি, লটস অফ পার্সনস আর ডাইং, পার্টিকুলারলি পেডিয়াট্রিক গ্রুপস, বাচ্চারা মারা যায়, ভেরি সেন্সিটিভ। আমি তো এই সিরাপটা আমি লিখি না, আমি লিখে দিই গরম জলে গার্গেল, ভাপ নাও, তুলসী পাতার রস খাও, বাসক পাতার রস খাও, আদার রস খাও, লবঙ্গ খাও, আমি লিখে দিই এরপর। কাপ সিরাপ আমি কদাচিৎ লিখেছি। হ্যাঁ, আমি সবাইকে সাবধান হতে বলবো। র্যাম্প্যান্ট অ্যাবিউজ আর মিসইউজ অফ ড্রাগস, সাবধান। এবং ভারতবর্ষের মার্কেটে মেডিসিনসে কোনো মনিটরিং নেই। ইট বিকাম এ ভেরি ওপেন গ্রাউন্ড
of the poisonous drugs. এটা সাবধান হতে বলছি। এবার আসছি আরেকটা জায়গাতে, আসছি আজকের কোনটাতে, এইটা আমি একটা আর কত মিনিট আছে আজকে? আর 4 মিনিট আছে। আমি আজকের টাইমস অফ ইন্ডিয়াতে একটা আছে কি যেন, পেজ 4 টাইমস অফ ইন্ডিয়াতে, সানডে টাইমসে পেজ 4 একটা ভালো আর্টিকেল আছে। সেটা হচ্ছে আর্টিকেলটা, নেতাজি ওভারশ্যাডোড মোহন সিং বাট উই শুড নট ফরগেট দ্য ফার্স্ট আইএনএ। খুব ভালো কথা, কারণ ফার্স্ট আইএনএ ডেফিনেটলি আন্ডার দি ইন্সপিরেশন অফ প্রীতম সিং অ্যান্ড রাসবিহারী, ফার্স্ট আইএনএ ওয়াজ বাই মোহন সিং, নো ডাউট। মোহন সিং সারেন্ডার করেছিল ব্রিটিশ সাইড থেকে টুয়ার্ডস জাপানিজ, তার হাতে। এই নিয়ে একটা বই বেরোচ্ছে। এই যে ভদ্রলোক, যে গৌতম হাজারিকা, খুব সম্ভবত অসমিয়া, হি ইজ নাও সেটেলড ইন সিঙ্গাপুর। উনি সিঙ্গাপুরের সিটিজেন এখন। উনি ওখানকার আর্কাইভস থেকে ওই সময়কার আইএনের কিছু মেটেরিয়ালস পেয়েছেন। এ নিয়ে একটা বই লিখেছেন। বইটার নাম দি ফরগটন ইন্ডিয়ান সোলজার্স অফ ওয়ার্ল্ড ওয়ার 2। দুঃখ করে লিখেছেন যে ব্রিটিশাররা তাদের হিরোজদের জন্য প্রচুর মিউজিয়াম তৈরি করে রেখেছে, কিন্তু আমাদের হিরোজরা হতে পারে তারা কলোনিয়াল আর্মিতে তারা ছিল, তারা ব্রিটিশের জন্য যুদ্ধ করেছিল, কিন্তু তাদের হিরোইজমটাকে তো অস্বীকার করা যায় না। তাদেরকে সেই স্বীকৃতি দেওয়াটা উচিত আমাদের। এবং যারা জয়েন করেছিল আইএনএতে, তাদের সম্বন্ধেও তাদেরও স্বীকৃতি দেওয়া উচিত মিউজিয়ামে, দেশের মানুষের মনের মধ্যে স্মরণ করিয়ে দেওয়া। এই হিরোইজম এবং এই স্যাক্রিফাইসগুলো মানুষের মনে রাখা উচিত। বিদেশের মানুষ তাদের হিরোজদের এইভাবে মনে রেখেছে, আমরা কেন মনে রাখি না? আর একটা জায়গায় বলেছেন যে নেতাজির জন্যে মোহন সিং অনেক ওভারশ্যাডোড হয়ে গেছে। কথাটা সত্যি, কিন্তু মোহন সিংকে সুভাষচন্দ্র কিন্তু কোথাও কোনো অপমান করেননি। কারণ যখন সংঘাত হয়ে গেল রাসবিহারীর সঙ্গে মোহন সিংয়ের, এই মোহন সিংয়ের কিন্তু একটা আইল্যান্ডে উইথ রেসপেক্ট ইন্টার্ন হয়েছিল, উইথ অ্যাডিকুয়েট তার থাকার ব্যবস্থা করে, তার সুখ স্বাচ্ছন্দ্য দেখেই তাকে সম্মানের সঙ্গে তাকে ইন্টার্ন করে রাখা হয়েছিল। কারণ তখন মোহন সিংয়ের ফ্রিডমটা পরবর্তী আইনের পক্ষে ক্ষতিকর হতো, কারণ মোহন সিংয়ের আচরণের সঙ্গে জাপানের খুব সংঘাত লেগেছিল। সেই সময় মোহন সিংকে ফ্রিডম দেওয়া সম্ভব ছিল না। পরবর্তীকালে মোহন সিং ভারতবর্ষে ফিরে এসেছিলেন। আমি এই কথাগুলো এই বই থেকে বলছি না, এই বইয়ের বাইরে থেকে বলছি আমি, এটা আমার নোটস। এই মোহন সিং ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং মোহন সিং সমগ্র আইএনএ ফেজ 1 ফেজ 2কে অনেক প্রশংসা করে গেছেন। সুভাষচন্দ্র সম্বন্ধে পরবর্তীকালেও অনেক শ্রদ্ধা পোষণ করেছেন এবং অনেক প্রেস কাটিংস পাবেন আপনারা, নিউজ কাটিংস 1946-47-এও অনেক বলেছেন সুভাষচন্দ্রের প্লেন ক্র্যাশে মৃত্যু হয়নি। হ্যাঁ, বেজে গেছে 11টা, আমিও থামছি। অচিন্ত বাবু স্যার, উই অলরেডি হ্যাভ অ্যান এয়ার ফোর্স বেস ফাংশনাল এয়ার ডিফেন্স উইথ হেলিকপ্টার ইন আফগানিস্তান। জানি না। আচ্ছা, এইবার অশোক, চন্দ্রনাথ আমাকে টানে, সেই কারণে বিভিন্ন বাধা বিপত্তিকে সহ্য করেও চন্দ্রনাথ ধামকে অক্ষত রাখতে বদ্ধ করছি। শারীরিকভাবে হোক, আধ্যাত্মিকভাবে হোক, মহাকাল যেন আমাদের সহায়তা। মহাকালের কাছে আমি গভীর প্রার্থনা করি তোমাদের এই প্রচেষ্টা সার্থক হোক। মহাকাল যখন এই জায়গাটা স্পর্শ করেছেন, আমার ধারণা এই ধাম সারভাইভ করবে, এই ধাম বেঁচে থাকবে। চন্দ্রনাথ আমাকে, হ্যাঁ দাদা, আপনার মন্ত্রমুগ্ধ হয়ে শুনি, এত তথ্য অন্য কোথা থেকে অক্ষত রাখতে যুদ্ধ করছি। এই কারণে বিভিন্ন এত তথ্য অন্য কোথা থেকে পাওয়া যায় না। সব থেকে বড় কথা, আপনি নিরপেক্ষভাবে সত্যকে তোলার চেষ্টা করছেন।
আচ্ছা, হ্যাঁ, বানেশ্বর দাস, ইউ আর নট ভিজিবল, ইউ আর নট ভিজিবল। ঠিক আছে, নট ভিজিবল, ভেরি ইন্সপায়ারিং। অ্যান্ড দিলীপ দা ওয়াজ orthopedics head deep in IPGMER, my senior in NS Medical College, a dedicated orthopedic surgeon, professor. My inspiring and empowering wisdom, immortal contribution to science and society in 2 centuries, bravo. আমি রাখছি আজকে। শুভরাত্রি, শুভরাত্রি। আমি দেখি কালকে কিছু একটা বলবো। শুভরাত্রি।